বাংলা লিংক বাংলা পথে। বাংলা লিংক বাংলার পথে। বাংলা লিংক বাংলা পথে বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আজকের ব্র্যান্ড নিউ এপিসোড। বন্ধুরা, আজকের এপিসোডে আপনাদের দেখাবো আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে শেরপুরের কিছু স্মৃতি। এদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা মুক্তিযুদ্ধ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যত প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে তা সাম্প্রতিক বিশ্বের নজির নেই। সে সময় 7.5 কোটি মানুষের এই দেশে মাত্র 9 মাসের যুদ্ধে প্রাণ দিয়েছেন 30 লক্ষ মানুষ, সম্ভ্রম দিয়েছেন 2 লক্ষ মা বোন, 1 কোটিরও বেশি মানুষ হয়েছিলেন গৃহহারা, আর অবশিষ্ট 6 কোটি মানুষের জীবনে নেমে এসেছিল অবর্ণনীয় দুর্ভোগ। 71 আমাদের জন্য স্বাধীনতার বছর, ঐক্যের বছর, বিসর্জনের বছর। আমাদের মুক্তি সংগ্রাম ছিল একটি স্বতঃস্ফূর্ত সংগ্রাম। সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে উত্তাল জনতা দেশ স্বাধীন করতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। না, ওই রাস্তাতে যাওয়া যাবে না, ওই রাস্তা কাটা। এই রাস্তাতে যাওয়া যাবে? হ্যাঁ বন্ধুরা, আমরা চলেছি শেরপুর শহর থেকে 45 কিলোমিটার উত্তর পূর্বে নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি ইউনিয়নের ভারত সীমান্তবর্তী সোহাগপুর গ্রামে। 1971-এর 25 জুলাই সকালে এই গ্রামে ঘটে গেছে এক নারকীয় হত্যাকাণ্ড, যে ঘটনায় এলোমেলো হয়ে গেছে হাসি খুশি শস্য শ্যামলা গ্রামের মানুষের জীবন। সোহাগপুরের মতো কাকরকান্দি ও বড়ুয়াজানি গ্রামেও সেদিন ঘটেছে একই ঘটনা, যার দুঃসহ স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছে গ্রামবাসী। বন্ধুরা, এখন আপনারা দেখছেন সোহাগপুর গ্রামের সর্বত্র ছড়িয়ে থাকা 1971-এর শহীদদের খবর। সম্পূর্ণ গ্রামটাই যেন একটা বৌদ্ধভূমি। সেদিনে সে হত্যাকাণ্ডে সোহাগপুরের প্রায় প্রতিটি বিবাহিত নারী বিধবা হয়েছিলেন, তাই এই গ্রামকে ডাকা হয় বিধবা পল্লী নামে। বন্ধুরা, আপনাদেরকে নিয়ে এসেছি সোহাগপুর বিধবা পল্লীতে। এই গ্রামের মুক্তিযোদ্ধা নাজমুল হোসেন এবং তার সহযোদ্ধারা কেন মুক্তিযুদ্ধে গেছে এই অপরাধে পাকিস্তানি সেনাবাহিনী এবং রাজাকাররা এই গ্রামে নিরীহ কৃষক জনগণকে, এই যে আশপাশে যে সমস্ত মাঠে দেখছেন এখানে যারা কাজ করছিল তাদেরকে ধরে নিয়ে আসে 187 জনকে নির্বিচারে গুলি করে হত্যা করে এবং যত্রতত্র তাদের লাশ ফেলে থুয়ে যায় এবং তাদের কে কবর দেওয়ার মতো সেদিন এই গ্রামে মানুষই ছিল না। 71-এর 25 জুলাই সকাল 7টার দিকে এই মাঠ ধরে এসেছিল রাজাকার সহ 150 জন বর্বর পাকিস্তানি বাহিনীর একটি দল। সোহাগপুরের সেই নৃশংস হত্যাযজ্ঞের স্মৃতি ধরে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় তৈরি করা হয়েছে এই শহীদ স্মৃতিস্তম্ভ। সেই দিনকে আপনি কোথায় ছিলেন? সেদিন আমি এই বীজতলায় ছিলাম। বয়স কেমন ছিল আপনার? বয়স 18 হইতে 20 বছর বয়স ছিল। আপনি কি দেখছেন বলেন? আমি আমার আব্বার সাথে কাজ করতেছিলাম, তাদের সাথে আসছিল আরো 7 জন। তখন আমি এই ছাত্র জীবন ছিল আর কি। তখন আমার ভয় হইলো এদিকে থেকে পূর্ব দিকে থেকে এই পাকিস্তানি হানাদার বাহিনী আসতেছে, সাথে মাঝখানে 2-1 জন করে রাজাকার আছে। আচ্ছা, মানে হেঁটে আসতেছে? হেঁটে আসতেছে, হ্যাঁ। হেঁটে আসতেছে। তখন আমি এখান থেকে দৌড় দিয়ে আমি এই বাড়িতে পলাই গেছি গা, ছাত্র ই করি ভয় করিয়া। তখন এদিকে আসলো, আসে হারে ধ্যান ধ্যান এদিকে গুলি করে দিল। মানে কাউকে কোথা থেকে ধরে নাই, যে যেখানে ছিল সেই সেখানেই মারছে? সেখানেই বলি মুক্তি হায়, এই কথাটার শব্দ খালি পাইলাম কানে। মুক্তি হায় কইতেই প্রত্যেক জনেই একটা করে পাক বাহিনী সাইডে দাঁড়াইয়া গুলি করে দিল। পাকিস্তানি সেনাবাহিনী গুলি করে দিকে পশ্চিম দিকে এরা রূপ করলো, পশ্চিম দিকে রূপ করলো। এখানে কয়জনকে মারছিল তখন? এখানে 8 জন। তার মধ্যে আপনার বাবা ছিল? আমার বাবা ছিল, আমার জেঠা ছিল, আমার কাকা ছিল, আমার ভাই ছিল। আর আমরাই তখন আমরা কি এই ছুটির মধ্যে আমরাই আসছিলাম, পুরুষের মধ্যে। আচ্ছা। আর সব পুরুষ বলতে সব মেরে ফেলাইছিল। তারপরে এরা পশ্চিম দিকে চলে গেল গা। তখন সারাদিন এরা বলে গেছে যে এই লাশ শিয়াল কুকুরে খাবে, এক মাটি দেওয়া যাবে না। আচ্ছা। আমরা তখন বাড়িতে থাকতে হবে, গন্ধ আসবো, পচবো,
তখন এই কর্নারটার মধ্যে আমি আমার ছোট ভাই নিয়ে এখানে গণকব্বর খনন করলাম। কয়জনের জন্য? এখানে 7 জন, আচ্ছা 7 জনের গণকব্বর খনন করলাম। কচুরি ফানা ঘাস ঘুষ দিয়া কাদা দিয়া এরা ডাকলাম। তখন কি পানির সময় ছিল? 25শে জুলাই ছিল, বর্ষাকাল ছিল, তখন খুব পানি ছিল। পানি শেষ করছি আর লাশগুলা জানাজা পড়ছে ধোয়া টোয়া তো আর না, দোয়া হয় নাই। এক মুন্সি আসলো, কোদিকে খবর দিয়ে আনলো, মুন্সি আইসা জানাজা পড়ে গেল গা। তখন আমরা ওই মইয়ের মাঝে লাশগুলা তুলছি আর খালি ঢালছি। আচ্ছা ঢাইলিয়া পরে সকালে যখন ফজরের মধ্যে আজান দিল তখন আমরা এই গ্রাম ছেড়ে দিছি। ছেড়ে দিয়ে আমরা অন্য কোথাও চলে গেছি। এই 200-র উপরে লোক মারা গেছে ওই দিন। আপনাদের গ্রামে এসে এরকম যে পাকিস্তানি সেনাবাহিনী মারলো, জি, কেন মারছিল? এই মুক্তিরা অনেক আশ্রয় নিত, মুক্তিবাহিনী আপনাদের গ্রামে গ্রামে আশ্রয় নিত, আচ্ছা। আনাগোনা করতো বেশি, একটু বিশ্রাম করতো, ওই পানি খাইতো, মুড়ি চুরি খাইতো। ওই হয়তো সকালবেলা ওই কোনো বাড়িতে থাকতো। মুক্তির চাপটা বেশি ছিল, সেই জন্য এই গ্রামটারে ওই ধ্বংস করে দিয়েছে। তারা ধ্বংস করে ধ্বংস আগুন টাগুন দেয়নি? জি না, আগুন দেয় নাই, কিন্তু শুধু লোকজনই মেরে ফেলেছে। বাংলা লিঙ্ক। শেরপুরের এই প্রাকৃতিক ব্যঞ্জনায় বসে এতক্ষণ শুনলেন যুদ্ধে নরপিশাচদের হত্যাযজ্ঞের বিভীষিকাময় স্মৃতি। কিন্তু সেদিন যারা স্বামীহারা হয়েছিলেন তারা কেমন আছেন? সে যুদ্ধের কথা মনে আছে আপনাদের? মনে পড়ে না বেটা, মনে পড়তে পড়তেই তো মনে তো যায় না। আপনার স্বামী কি করতো? কি রস্তি করতো, ভাইয়া কি রস্তি কি করছিল ভিতরে? ওদিকে দুজন আমার ভাইরা আর স্বামী আল দিচ্ছে সেই বলো অন্য তাহলে বাইতে আইতেছে তো বাইতে নেই সরকার আর্মির ইয়ারা পাঞ্জারে আইসে এখানে বাইতে নেই বাইরে আমার বুকুলো ঘরের কফরে হলে আমার বুকুলো রেখা খাওয়া দিল। আমার স্বামীরা ডাক্তার দিল, সালামালকে দিল, সালামালকে নিল না। আমার বাইরে আমার বুকুলো আইনা কান বাইরে আইনা পিছনে টাইনা ধাক্কা মার খাওয়া হলে ঘুরানো গেল রানে গেল। আল্লাহ কোনো শিক্ষা মারলো, মারলাম একটা ভাই, এটা ভাই বউ, দুইটা মাই ফুটে গেছে। আপনার স্বামী কি হয়েছে? আমার স্বামীরে গুলি করছে, ঘরত টাইনে আমার ভুল বই রয়েছে, ছেলে লইয়া ছেলেরে মিলে হালাই দিয়া আছে না দহল আছে উড়ানোতে ওই দহল নিয়ে হতায় গুলি করছে দক্ষিণ বাহিতান দিয়া। আপনি তখন বাইরে আপনার চোখের সামনে? আমার চোখের সামনে। আমিও আর একটা ছেলে আমার খুলো সেইটারে লইয়া আমি জোরাত করতেছি, কই বেড়ার আমার গুলি করার চাই 4 জনে। পরে একটা গুলি করলো আতো, 8টা গুলি করলো হিন্দু ঘুরি বেড়ে গেল। আমি দেখিয়া বেউস, আমার ছেলে মেয়ে যে কই আমি বেউস হইয়া ওই বইরে রয়েছি। কয়জন মারা গেছে? 4 জন মারছে, 4 জন এক কবরই যাচ্ছে। আমার বাসুরের পোলা, তারপরে বাস্তি জামাই আর আমার আঙ্গরে কেন তার বাপ আমার স্বামী। আমার স্বামীরে দোয়ারত করে আমার একটা দেওয়ার আছিল, আর একটা লোক লগে আইন না কান্দ করে নিয়ে বাত নিল। আমার শাশুড়ি আর আমি দোয়াইলাম, দোয়াইয়া পরে আমার শাশুড়ি পিন্ধন একটা কাপড় আছিল, তার একটা চাদর আছিল, দো হরিব দোয়া পরে 3 জন মানুষ আছিল। 3 জন মানুষের পরে আমার দেওয়ার আছে রাতানি খুঁজ দিয়া আমার বাড়ি দহলো ই করে আইলেন, এই দহলো মারি দিল। দেওয়ার পরে রাত্রে সন্ধ্যার পরে শুনলাম বাড়িঘর জ্বলাইয়া সাফ করে হারবো, বাড়িঘর জ্বালাইয়া সাফ করে হারবো, মাল মাত্তা গরু বাছর যা আছে সব কিছু ঘর ঢুকাইয়া ঘর বাতি জ্বালাইয়া রাত্রে নেলা 2-4-5 হাজার হানি হবো এই খুব বাইরনও দিলাম রাত্রি। শুনতে বৃষ্টি, হায় রে বৃষ্টি, গান্দা গুন্দা বাচ্চা উচ্চা নিয়ে গেলাম, এক নদী পার হয়ে গেলাম, যাইয়া গোপালপুর যাইয়া আপনার রইলাম 8 সপ্তাহ রইল। পরে আয়া আপনার ঘরে কিচ্ছু নাই, ছাগল গরু মানুষ গরু যা আছে মাল মাত্তা থেকে গেছি, কিচ্ছু নাই। মানে কি খাই কি চলি দেশ আর রইলাম না। দিনের মাঝে না হলে 10 বার পাক বাহিনী আইতাছে, দিনের মাঝে 10 বার। তারপরে থেকে লাইন করে খার হরাইছে আপনাদেরকে না কই আর পায় ওরে বাইরে আইছে মুক্তি রাইছে, মুক্তি করে এই দৌড়াবি ভাত রান্দা সালান দা ডালি রাত করে ডরাই ডরাই কুম্বালা মান ভাগ ইয়ার আয় করে ডরাই ডরাই দই পাতিল নিয়ে হে খেত নিয়া ওখানে খাওয়াইছি। খাওয়াইতে এই যে দিন গেছে খুব কষ্ট। মোট কতজন মহিলা বিধবা হয়েছে? 180 জন বিধবা হয়েছে। 180 জন বিধবা হয়েছে একদিনে, এক মঙ্গলবারে, শ্রাবণ মাসের 10 তারিখে। বাংলা লিঙ্ক। বাংলা লিঙ্ক বাংলার পথে। বাংলা লিঙ্ক বাংলার পথে।
বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিঙ্ক বাংলা পথে। বন্ধুরা, আপনারা দেখছেন শেরপুর। মুক্তিযুদ্ধে শেরপুর ছিল 11 নম্বর সেক্টরের অধীন। সেক্টর কমান্ডার ছিলেন কর্নেল তাহের। কর্নেল তাহের যুদ্ধে আহত হওয়ার পর স্কোয়াড্রন লিডার এম হামিদুল্লাহ খান 11 নম্বর সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন। 1971 পুরো শেরপুরে 40টির মতো ছোট বড় যুদ্ধ হয়েছে। তাতে বীরত্বের সাথে লড়াই করে শহীদ হয়েছেন 84 জন বীর সন্তান। পাকিস্তানি সেনাদের নির্মমতার শিকার হয়ে শহীদ হয়েছেন অসংখ্য মানুষ। হ্যাঁ, আমরা এসেছি শেরপুর শহর থেকে 20 কিলোমিটার উত্তরে বগাডুবি ব্রিজে। এটি একটি বধ্যভূমি। এই ব্রিজের নাম কি? এটা মারসী নদী, এই ব্রিজটার নাম হলো বগাডুবি ব্রিজ। আচ্ছা, আমরা শুনছি 1971 এই ব্রিজের উপর থেকে পাকিস্তানি সেনাবাহিনী, তারপরে যারা রাজাকার আল বদর আল শামস ছিল, তারা অনেক সাধারণ মানুষকে মারছে। বহুত মানুষ মারা পড়ছে। আপনার বাড়ি কোথায় আগে তাই বলে? আমার বাড়ি এই জায়গায়, এটা কালীনগর। আচ্ছা, তখন আপনার 71 আপনার বয়স কত? তখন আমার বয়স ছিল 12, 12.5 এরকম। আপনি কিছু দেখছেন? আমি দেখছি, স্পষ্টভাবে দেখছি। কি দেখছেন আমাদেরকে বলেন। আমি দেখছি পাঞ্জাবিরা এখান থেকে লোকজন ধরে আনছে, এই ব্রিজের উপরে হ্যানি গুলি করে মারছে, আবার লাঠি দিয়েও ফেলাই দিয়েছে। আবার আরেকজনের দিয়ে এটা ঢাকিতে হয়েছে। ঢাকানির পরে ওই যখন ঢাকা শেষ হয়েছে তখন ওরা দিয়েছে ফায়ার আবার ওরও ফেলাই, মানে যে ওদের হেল্প করছে তাকে মারছে। তাকে আবার মারছে। মনে করেন ওই যে যেগুলো একটু ইয়াং বয়সের দেখছে, ভালো চেহারা দেখছে, এই লেরা ধরে নিয়ে আসে হ্যাঁ শর্ট করে দিচ্ছে। কত লোকজন মারছে? হ্যাঁ, মনে করেন নিম্নে 300 লোক তো মারা পড়ছি। শুধু কি শেরপুরের মানুষজনই আসতো নাকি বাইরে? না, বাড়ির থেকেও আসছে। একটা নকলা লোক যে এটা তো মেন রোড, আচ্ছা, চলাচল করছে। ওই যেগুলো একটু ভালো দেখছে চেহারা মারা ভালো, ওরা এখানে বসে থাকতো? বসে থাকতো। আচ্ছা, ধরে ধরে এখানে নামায় নিয়ে মারতো? মারতো, মানে কথা একটু কাটাকাটি করতো, কাটাকাটি করে ওরা বেরিয়ে ফেলতো। সাধারণত দিনে মারতো না রাতে মারতো? দিনেই বেশি মারতো, সবার সামনে এক প্রকাশ্যে মারতো ওরা। প্রকাশ্য এখানে কি রাজাকাররা ওরাও থাকতো না? রাজাকার থাকতো, মনে করেন এনে ব্যাংকার আসলো, একটা ব্যাংকার আসলো, আর এনে ওরা থিতিবি থাকে, ডিউটি করতো, দুই সাইডে ডিউটি করতো এই ব্রিজ। আপনি তখন কিভাবে দেখতেন এগুলা? আমরা দেখছি, শুনেন, তখন আমরা ছোট আসছিলাম, এনে আমরা কিন্তু গরু বাছুর রাখতাম। যখন এরা মারামারি করতো তখন আমরা সরে যেতাম গা ডরে ভয়ে। আবার এসে দেখতাম লাশ পরে পরে থাকতো, বহুত লাশ গেছে। বাংলা লিঙ্ক। বাংলার পথে 26 এপ্রিল 1971 পাকিস্তানি সেনাবাহিনী শেরপুর শহর দখল করে নেয়। হত্যা, অগ্নিসংযোগ ও লুটতরাজের পর তারা ঘাঁটি করে শেরপুর নয়ানী জমিদার বাড়িতে। এর এক সপ্তাহের মধ্যে পাকিস্তানি সেনাবাহিনী জেলার প্রতিটি থানা সদর সহ সীমান্ত চৌকিগুলোতে শক্ত ঘাঁটি তৈরি করে। আচ্ছা, এখানে তো একটা রাজাকারের বদরের ক্যাম্প ছিল না? আপনি কি তো এই এলাকার মানুষ না? আমি একটু ফাঁকা থাকি, একটু ফাঁকা থাকি তো ক্যাম্প তো এখানে ছোট ছোট স্কুল ঘরের পাশে অনেক জেটি আছে না, তো বদ্ধভূমি আছে, কবর আছে, গণকবর না, গণকবরও নেই। বন্ধুরা, শেরপুর শহর থেকে 24 কিলোমিটার উত্তরে এই আহমদনগরেই ছিল পাকিস্তানি সেনাবাহিনীদের সেক্টর হেডকোয়ার্টার। কিন্তু কি আশ্চর্য, কেউ কেউ সেই স্মৃতি মনেই করতে পারছে না। তো চলুন অন্যান্যরা কি বলে দেখে আসি। এখানে একটা স্কুল মতো ছিল যেটার মধ্যে ক্যাম্প ছিল, বদরের ক্যাম্প। সেই স্কুল কোনটা? স্কুল বদরের ক্যাম্প যেটা ছিল ওইটা এটাই ছিল। এখন তো এটা ভালো হয়ে গেছে, ভালো করছে, মেরামত করছে। আর এখানেও তো এখানে আরেকটা ঘর ছিল, এই যে এখানে নাকি যে ভাঙা ভাঙা ঘর, পরিষদ ভবনটার এখানে একটা ঘর ছিল, কিন্তু এখন আছে, এখনো ওই ঘরটা আছে, কিছুটা সংস্কার করছে, কিন্তু ঘরটা আছে। এগুলো সব বদরের ক্যাম্প ছিল। আপনি আমার বাড়িতেও তো ছিল ক্যাম্প। আপনার বাড়িতেও বদরের ক্যাম্প ছিল? এটাই তো আমার বাড়ি, আমার বাড়িতেও ছিল ক্যাম্প। ওই আমাদের দেশীয় যে লোক আছিল বদর বাহিনী, ওরা লোক নিয়ে এসে এদেরকে দিত, এটাই মুক্তি খায়, ওইটাই মারতো। ফুটবলের মতো সরাইয়ে মারছে, মানে ফুটবলের মতো? এই শট মারে ওরা দিত, আর লাথি মারে ওরা দিত, এরকম ভাবে মারছে। ওখানে একটা বাড়ি আছে, ওই যে পশ্চিম থেকে যে রাস্তাটা গেছে না, ওই রাস্তার ওখানে একটা বাড়ি আছে, ব্রিজটা আছে, ওখানে লাশ দাফন করছে, আর এই জায়গাটার ভিতরে দাফন করছে। আর আমি গরুর ঘাস কাটবার লাগে ডেইলি সকালে আসতাম এই এলাকায়। এই আমার বাড়ি তো এটা, ডেইলি আমি আসতাম। ওপর ওই যে ইট, তারপরে চাপড়া তুলে দিতাম, এই মুড়া ওই মুড়া মনে করেন কেরাকুই থাকতো। তারপরে একর সঙ্গে আলাপ আলোচনা করতাম। কোনোদিন ঘাস কাটছি এবং কোনোদিন পাইনি। একটা লোক যে আসছিল মনে করেন ওই যে হানাদার বাহিনী, স্বর্ণ দিয়ে দাঁত বানানি ছিল, অত এলাকাটা আপনি পুরা তছনছ করছে, মা বোন ধরে আনছে। ধর্ষিতা করার পরে একবারে যে কীভাবে মারছে এটা আমার চোখে পানি আসে। কূপের পিছনে লম্বা আপনার ওই টিন সিট ঘর ছিল। আচ্ছা, টিন সিট ঘর ছিল,
যেদিন মানে আমার কাকা ওই যে আপনার ওই কবরটা খুদে, আমার কাকা আর আমার এক জ্যাঠাতো ভাই এক বুক পরিমাণ কবরটা খুঁড়ে আমরা ওই বংশী বাড়িতে, হিন্দু বাড়িতে ওখান থেকে নিয়ে আসলো। সারাদিন কবর খুঁজলো, আমি ভাত নিয়ে আসছি আমার কাকার জন্য, ভাত আর পানি। মকবুল নামে একটা মুক্তি বাহিনী ছিল, এর ছেলে মকবুলের ছেলে একজন মালেক, ওই জাহেদ আলীর ছেলে একজন ছিল। 9 জন আর কি, 9টা খামের সঙ্গে বাইন্ধে থুইছে, এইভাবে বাইন্ধে থুইছে। ছাত্র মানুষ সুন্দর, তাদের যে নির্যাতন করছে এটা বলতে গেলে আমার চোখের পানি আসে। রাইফেলের আগার মধ্যে কিন্তু একটা ব্যানর থাকে। ব্যান্ডেড, হ্যাঁ, এটি দিয়ে মনে করেন এই খোঁচা দিছে, লবণ লাগাই দিছে। মাগরিবের নামাজের আজানটা দিছে, আমার কাকা মানে ভাত নিচ্ছে মুখে দিব, কাকা গো মা গো আমি আর ভাত খাবো না। কেন? যাদের দেখে এলাম আমি তাদের তো মারে ফেলা, অলরেডি 9টা গুলি। এরপরে ওই যে আমার এলাকাতে যে মনে করেন কতগুলি যে এজাগার ছিল, অনেকে আছে এবং অনেকে মারা গেছে, এখনো আছে, এখনো কিছু আছে। আক্কেল শফি নামে একজন, সরুজ মৌলানা নামে এরা এখনো জীবিত আছে। তারা এইরকম ছিল, এখন ওই লোকগুলোর এই মসজিদে একদিন আক্কেল শফি সব নামাজ পড়তে আসছে শুক্রবার দিন, ইমাম মগে খারাপ হয়েছিল, আমি নামাজ পড়ি, তাতে আল্লাহ যদি আমার গুনাহ হয়, কারণ আমার মনের ভিতরে জায়গা গেছে সে একটা এজাগা, অনেক মানে কীর্তিকলাপ এরা এই ক্যাম্পে করছে। ওদের বিচার একই যে ওই সময় ওই যে আল্লাহ করছে, আর রাজাকার গুলেগর বিচার এখনো হয়। বন্ধুরা চলুন দেখে আসি কোথায় পাকিস্তানি সেনা ও তাদের দোসর আলবদর বাহিনী সাধারণ বাঙালিদের ধরে এনে টর্চার চালাত। এই যে দেখছেন অযত্ন অবহেলায় পড়ে থাকা এইসব ঘরগুলোই যুদ্ধের সেই দিনগুলোর দুর্বিষহ স্মৃতি বহন করছে। বাংলা লিংক। মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান, তাদের বীরত্বেই আজ আমরা স্বাধীন। আমরা এসেছি শেরপুর শহর থেকে 26 কিলোমিটার উত্তর পশ্চিমে শ্রীবর্দী বাজারের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে। কথা বলবো একজন বীরের সাথে, তার কাছে যুদ্ধের গল্প শুনবো। 1971 নভেম্বর 27 তারিখে আমাদের ভারতে একটা এলান করে দিল যে হুইজ দ্য বয় ক্যারি টু মেসেজ গো টু পাকিস্তানি এগ্রেশন, স্যাক্রিফাইস ফর মাদারল্যান্ড। 60,000 মুক্তিযোদ্ধার ভিতরে 3 ঘন্টা এলান করছে সব জায়গায়, কিন্তু কেউ রাজি হয় না। তখন আমি বললাম যে আই এম রেডি টু স্যাক্রিফাইস ফর মাদারল্যান্ড এবং ক্যারি টু সারেন্ডার লেটার এবং গো টু পাকিস্তানি এগ্রেশন। তখন আপনার বয়স কত ছিল? তখন বয়স আমার 27 বছর আছে। তখন আমি এই সিটি নিয়ে এই পাকিস্তানি এগ্রেশন জামালপুর পিটিআই সেন্টারে যাই। তখন আমাকে ধরে নিয়ে চোখ হাত পা বেঁধে আমাকে। আপনি পিটিআই সেন্টারে গেছিলেন যখন, ওখানে কতগুলা পাকিস্তানি আর্মি ছিল? 1200। আপনি একা চলে গেলেন? হ্যাঁ একা, আমি বাইসাইকেলে সাদা ফেলে ঘুরিয়ে ওদের ক্যাম্পে গেলাম। আচ্ছা। তখন আমাকে সেন্ট্রি পোস্টে আমাকে আটকেছে, হোল্ড করাইছে। তখন আমি বলছি যে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে আমাকে ওই সবাই পাকিস্তানিরা এক সেকশন আসলে প্রায় 12 জনের মতো সবাই এসে আমাকে অস্ত্র করছে। ওরা আমার হাতায় হতে দেখা যায় ওই চিঠিটা আছে আর 20 টাকা নোট ছিল, কায়দা মার্কা। তখন আমাকে ওরা ওই একটা আলগা জিপের যে পিছনটা চাক্কা থাকে ওর সঙ্গে ওই চেন দিয়ে বাঁধছে, ব্যাংক পরে পিটিআই সেন্টার জামালপুর নিয়েছে। 4 ঘন্টা কোয়ার্টার কাটা আমাকে রাখছে। রাখার পরে ওই ঘন্টায় বাড়ি দিল আর কি। দেওয়ার পরে কর্নেল সুলতান খান আসলো, আর মুন্নু খান নামে একটা ওই ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোক আসলো। আর আসলো আমরা কামারো করে ডাক দিল। এই আমাদের সবচেয়ে এই টাঙ্গাইল, মধুপুর, তারপর জামালপুর, শেরপুর এই অঞ্চলের যে বদর বাহিনীর ওদের ছিল, কমান্ডার ছিল, ওর নাম হলো কামরুজ্জামান। পরে সে আসলো, আসার পরে আমাকে দেখি বললো যে সালা বহুত বাঞ্চুত হয়, ও তো ফ্রিডম ফাইটার হয় শ্বাস। তখন আমাকে ওই টর্চারিং করাইলো। আমার প্রথমে এই হাতের ভিতরে সুই লাগায় গুলি দিয়ে বাড়িয়ে ভাঙলো, এই যে হাতের ভিতরে আঙ্গুলগুলো দেন না তেরা, এগুলো সুই লাগায় বাড়িয়ে ভাঙলো, আর দাঁতগুলো ভাঙলো। ওই ম্যাগজিন দিয়ে বাড়ি, ইস্টার্ন গানের ম্যাগজিন আছে ওই দিয়ে বাড়িয়ে ভাঙছে। তারপরে বললো যে তো ওই সিটিজেন এসি সিটির মধ্যে লেখা ছিল যে 40টি শর্ট বিমান হামলা করবে ওদের উপরে। ওদের উপরে ক্ষিপ্ত হয়ে বললো যে সালা বাঞ্চুত তোমার এসে থাকো থাকে আমল পাকিস্তানি ফোর্স হয়, আমলকে বিশেষ ডরটা হয় আমগুল দিয়ে, এর মাঝে গালি দিয়ে ভয় পাই। এই কথা বলে আমাকে আরও 2-3টে লাথি মারলো। মারার পরে আমার এই পায়ের ভিতরে কয়টা শোয়ায়, পরে ব্যানট মারলো, এখান থেকে ব্যানট এটা ছিল, আর এগুলো ব্যানটের ডাক। এই বাড়িটা কিন্তু আমরা বলরানো পুনা হসপিটাল, এটা চেঞ্জ, এটা ওরা কিন্তু ব্যানট মারিয়ে এই বাড়িটা নষ্ট করে গেছে। এইভাবে টর্চারিং করছে। আচ্ছা, সকাল 11টা থেকে রাত 4টা পর্যন্ত খাওয়া দাওয়া তো নেই? না, আমাকে শুধু যাওয়ার পরেই ওই 5টার সময় আমাকে 1 কাপ চা খাওয়াইছিল।
পরে আমাকে আবার ওরা ট্রিটমেন্ট করে আর ইঞ্জুরি করতো, তখন আমি সেন্সলেস। তখন আমার একটু গায়ে শক্তি এসে বলতো ছাড়বে মনে হয়। ওরা সিটি লিখলো। তখন ওরা আমাকে বললো যে সিটি নিয়ে তুমি যেখান থেকে আসছো সেখানে সিটে তোমার বসে দিতে হবে। তখন আমি বললাম যে না আমি নেই যাই। তখন আরেকটা রাত্রে বললো না জানা হোক সারা তুমি পাঁচশো সিটি লেখে उसके पास भेजो। যখন ছাড়া পেলাম তখন মরা আমি জেন্ডা হয়ে গেলাম। আপনার বীরত্বের জন্য বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার আপনাকে কয়টা পদবি দিচ্ছে? আমি উল্লেখযোগ্য কাজ করছি কয়েকটা, তার মধ্যে আমাকে 2টা বীর খেতাব, বীর প্রতীক দিছে। মানে আপনি একাই 2টা বীর? হ্যাঁ হ্যাঁ, সারা বাংলাদেশে প্রায় 3-4 জন আছে আমাদের মতো, যেমন সেনাবাহিনীতে আছে, নৌবাহিনীতে আছে, আর আমি ওই গণমুক্তিযোদ্ধাদের ভিতরে আমি এককভাবে 2টা খেতাব পেয়েছি। আপনার মেডেলটা আমাকে দেখাবেন? হ্যাঁ দেখেন, এটা কি আপনি? এটা তো এই যে ছোট আর কি, আমি সাথে সঙ্গে। আপনারা দেখেন বীর প্রতীকের মেডেলটা দেখতে কেমন? আপনি কি সবসময় মেডেল পরে থাকেন? এটা আমি সবসময় করে থাকি, একেবারে যখন আপনি একদম ড্রেস করে থাকেন সবসময়? হ্যাঁ সবসময়। বাংলা লিঙ্ক, বাংলার পথে। শেরপুর স্বাধীন হয় 1971-এর 7 ডিসেম্বর। ওই দিনই ভারতীয় মিত্রবাহিনীর প্রধান জগজিৎ সিং অরোরা হেলিকপ্টারে শেরপুরে অবতরণ করেন। শেরপুর মানে 11 নম্বর সেক্টর থেকেই প্রথম মুক্তিযোদ্ধাদের বিজয় মিছিল ঢাকা রেসকোর্স ময়দানে হাজির হয়। সেদিন নতুন আলোয় ঝলমল করছিল চারিদিক। সেই আলোর খোঁজে আমরা আপনাদের নিয়ে ছুটে বেড়াই বাংলার পথে। স্বাধীনতা বিরোধী ছাড়া বাংলাদেশের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের বাংলা লিঙ্ক বাংলা পথে। দেখা হবে আগামী পর্বে শেরপুরের দারুণ দারুণ স্পটে। সাথে থাকার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন।